নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় রাজনৈতিক চরিত্রটিকে নিয়ে। এই চরিত্রটি নিঃসন্দেহে মমতা ব্যানার্জি। বামফ্রন্ট, কংগ্রেস বা বিজেপির সমর্থকরা খুশি নাও হতে পারেন, কিন্তু দুঃখের বিষয় এই যে এই তিনটি দলে, তিনটি পক্ষে এমন কোনো রাজনৈতিক চরিত্র নেই যার সঙ্গে এই মুহূর্তে মমতা ব্যানার্জির তুলনা করা চলে। আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবদানটা কি তাই নিয়ে। প্রথম অবদান, তিনি রাজনীতিতে নারীদের, মহিলাদের যেভাবে যুক্ত করতে পেরেছেন, যেভাবে তাদের স্বাধীন কণ্ঠস্বর তোলার সুযোগ করে দিয়েছেন, সেটা বাংলার রাজনীতিতে অতীতে ছিল না। একথা ঠিক যে বামফ্রন্ট আমলে 1993 সালে যখন সারা দেশে বিধিবদ্ধভাবে তা চালু করা কোনো বাধ্যবাধকতা ছিল না, তখনই পঞ্চায়েত স্তরে, পুরসভা স্তরে 1/3 আসন নির্বাচিত জনপ্রতিনিধিদের মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছিল। কিন্তু তাতে নারী জাতির, মোটের উপর বাঙালি মেয়েদের, মহিলাদের, তাদের খুব বেশি ক্ষমতায়ন হয়েছিল একথা কিন্তু বলা চলে না। মমতা ব্যানার্জি নিজে মহিলা, তিনি যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, লক্ষ্মীর ভাণ্ডার যার অন্যতম, মহিলাদের যুক্ত করতে পেরেছেন এবং বাংলার মহিলারা 2021 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত দেখা গিয়েছে যেভাবে উপুর হস্তে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন, তাতে বলতেই হয় যে মহিলাদের সমর্থন জোগাড় করা, মহিলাদের একটা রাজনৈতিক শ্রেণী হিসেবে আলাদা করে তাদের উত্থান, তাদের চিহ্নিত করা, তাদের জন্য নির্দিষ্ট করে প্রকল্প তৈরি করা, এটা কিন্তু মমতা ব্যানার্জির নিঃসন্দেহে অবদান। এটা একটা সদর্থক অবদান বলেই আমি বলবো। 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল কী হবে আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু যেটুকু আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মহিলাদের সমর্থন মমতা ব্যানার্জির থেকে অন্যদিকে ঘোরানো খুব কঠিন। বিশেষ করে অন্য দলের পুরুষতান্ত্রিক নেতারা, তাদের বিশেষ করে বিজেপি নেতারা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, তাদের কথা আমি বলছি, বিশেষ করে তারা এবং অন্য দলেরও পুরুষতান্ত্রিক নেতারা, পুরুষ নেতারা যে কণ্ঠস্বরে, যে ভাষায়, যে ভঙ্গিতে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন, তাতে এযাবৎ দেখা গিয়েছে রাজনৈতিকভাবে তার সুবিধেই হয়েছে। বামফ্রন্ট আমলের শেষের দিকে সিপিআইএম নেতা, তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে, মমতা ব্যানার্জি সম্পর্কে বলতেন যে তার নাম মুখে আসতে তার ঘৃণা বোধ হয়। যতবার বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা কথা বলেছেন, ততবার আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির রাজনৈতিক ডিভিডেন্ড একটু 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 করে হলেও বেড়েছে। এই মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক একটি শ্রেণী হিসেবে তাদের চিহ্নিত করা, এটা নিঃসন্দেহে মমতা ব্যানার্জির প্রথম অবদান, সদার্থক অবদান। দ্বিতীয় অবদান হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিকে ইডিওলজি মুক্ত করে দিতে পেরেছেন, আদর্শ মুক্ত করে দিতে পেরেছেন। বামপন্থীরা একটা আদর্শ, একটা ভাবনার ভিত্তিতে রাজনীতি করতেন। তার ভালো মন্দ অনেক দিকই আছে। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শাসন শুরু হয়েছিল 1977 সালে, চলেছে দীর্ঘ 34 বছর, 2011 সাল পর্যন্ত। তার মধ্যেই কিন্তু 9-এর দশকের গোড়াতে, গত শতাব্দীর 9-এর দশকের গোড়াতে কমিউনিস্ট বিশ্বের পতন হয়েছে। সারা পৃথিবীতে, ইউরোপে কমিউনিস্ট দেশগুলো এক এক করে ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গিয়েছে। সোভিয়েত রাশিয়া যার অগ্রগণ্য, বার্লিন ওয়াল ভেঙে গিয়েছে, 2 জার্মানি মিলন হয়েছে। সাধারণভাবে কমিউনিজম তথা বামপন্থা সারা পৃথিবীতে প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার মধ্যেও বামপন্থীরা কিন্তু টিকে ছিলেন পশ্চিমবঙ্গে। তারা একটা আদর্শের কথা বলতেন, তারা একটা রাজনৈতিক মতবাদে বিশ্বাস করতেন। মমতা ব্যানার্জি কোনোদিন তা করেননি। তার বক্তব্য ছিল, পথই আমাদের পথ দেখাবে। পথই আমাদের পথ দেখাবে, এই কথাটি রাজনৈতিকভাবে মানে হয় যখন যেরকম পরিস্থিতি সেই বুঝে আমি আমার রাজনৈতিক কর্মপন্থা ঠিক করব। আমার মনে আছে গত শতাব্দীর 9-এর দশকের গোড়ায় ফেলানি বসাক নামে একটি শ্রবণ শক্তি এবং বাক শক্তির দিক থেকে চ্যালেঞ্জড একটি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পীড়নের ফলে, ধর্ষণের ফলে, নদিয়া জেলাতে। তাকে সেখান থেকে নিয়ে এসে মমতা ব্যানার্জি মহাকরণে, জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, তিনি ধর্নায় বসেছিলেন। ঘটনাটি
মধ্যবয়স্ক দর্শকদের শ্রোতাদের তাদের কিছু কিছু মনে থাকতে পারে। ওই সময় জ্যোতি বসু মধ্যাহ্নভোজের জন্য বাড়িতে যেতেন মুখ্যমন্ত্রী। তিনি মহাকরণে ফিরে আসার পর পুলিশ জোর করে মমতা ব্যানার্জিকে একদম বল প্রয়োগ করে, চ্যাংদোলা করে, আমাদের চোখের সামনে ঘটা ঘটনা তুলে নিয়ে যায়। তাকে লালবাজারে লকআপে রাখা হয়। মধ্যরাতে যখন ভিড়টির একটু কমে এসছে, খালি হয়ে গিয়েছে, এই সময় লালবাজারে লকআপ থেকে মমতা ব্যানার্জিকে ছেড়ে দেওয়া হয়। মমতা ব্যানার্জি তখন যে হাঁটতে হাঁটতে লালবাজার থেকে যখন বেরোচ্ছেন, সেই মুহূর্তেও ঠিক ছিল না যে তিনি কি করবেন। আমার মনে আছে আশেপাশে থাকা অন্য সাংবাদিকদের, আমি তখন আনন্দবাজার পত্রিকায় কাজ করি, যুব কংগ্রেস কভার করি, সেই অর্থে মমতা ব্যানার্জির সমস্ত কাজকর্ম আমি কভার করি, কিন্তু রাজনীতিতে যথেষ্ট তরুণ রিপোর্টার, যথেষ্ট সিনিয়র নই। আমার মনে আছে পথে চলতে চলতে লালবাজার থেকে বেরিয়ে লালবাজার থেকে বেরিয়ে তিনি রাইটার্স বিল্ডিংয়ের দিকে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি অন্য সিনিয়র সাংবাদিক তার পাশে যারা ছিলেন তাদের জিজ্ঞেস করছেন এবার আমার কি করা উচিত। তাদের মধ্যে একজন তাকে পরামর্শ দেন গান্ধী মূর্তি পাদদেশে গিয়ে অনশন ধর্নায় বসে যেতে, পুলিশের অত্যাচারের প্রতিবাদে। মমতা ঠিক সেই কাজটাই করেন। এই যে পথই আমাদের পথ দেখাবে, এই রাজনীতির এর থেকে প্রকৃষ্ট উদাহরণ আমার আর মনে পড়ে না। যেতে যেতে আমি ঠিক করছি যে আমি কোন দিকে যাব, কোন পথে মরব। আজকে মমতা ব্যানার্জির রাজনীতিকে যারা চ্যালেঞ্জ করছে পশ্চিমবঙ্গে, প্রধানত বড় চ্যালেঞ্জ যারা করছে ভারতীয় জনতা পার্টি, তারা একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে, দীর্ঘমেয়াদী ভাবনার ভিত্তিতে রাজনীতি করে। বামপন্থীরাও তাই করেন। কংগ্রেসের খুব আলগাভাবে হলেও একটা আদর্শ আছে বলে বলা চলে, গান্ধীবাদী আদর্শ। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই আদর্শ থেকে মুক্ত করে দিতে পেরেছেন। এটা খুব সদার্থক কিছু হয়েছে বলে আমি বলতে পারবো না, কিন্তু সারা পৃথিবীর অনেক দেশেই আমরা দেখতে পাচ্ছি সম্প্রতিকালে এরকম ঘটনা ঘটছে। রাজনৈতিক মতাদর্শের উপরে ব্যক্তি প্রভাব, তার ক্যারিশমা, তার জনপ্রিয়তা, তার সম্পর্কে প্রচার, এগুলো প্রাধান্য পাচ্ছে। মমতা ব্যানার্জি নিঃসন্দেহে এই দ্বিতীয় অবদানটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে রেখেছেন, যে তিনি রাজনীতিকে আদর্শ মুক্ত করে দিতে পেরেছেন। তৃতীয় যে অবদান মমতা ব্যানার্জির, এবং এটি আমার শেষ পয়েন্ট, আমি প্রথমে বললাম মমতা ব্যানার্জি নারীদের ক্ষমতায়নে উল্লেখযোগ্য কাজ করেছেন, রাজনৈতিক শ্রেণী হিসেবে তাদের আলাদা করে চিহ্নিত করতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে তিনি রাজনীতিকে আদর্শ মুক্ত করে দিতে পেরেছেন। তৃতীয় যে অবদান তার আমি বলবো সেটা হচ্ছে রাজনীতির ভাষা। সেই রাজনীতির ভাষাকে তিনি সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে পেরেছেন। মমতা ব্যানার্জির ইংরেজি কথা বলা, প্রথম দিকে হিন্দি কথা বলা, এসব নিয়ে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ পতিত হয়েছে। এখন একেবারে হয় না তা নয়। ভুলভাবে মন্ত্র উচ্চারণ করা, সরস্বতী পুজোর মন্ত্রে তিনি কি ভুল উচ্চারণ করেছেন, এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা চলে। কিন্তু আমরা যদি বাংলার সমাজের বৃহত্তর অংশটার দিকে তাকাই, মানে শহুরে নাগরিক, চাকরি করা, মধ্যবিত্ত, এই হোয়াইট কলার অংশ যেটাকে বলে, তার বাইরে যদি তাকাই বৃহত্তর বাংলার সমাজের দিকে, যে সমাজ কিন্তু সংখ্যায় অনেক বড়, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি ভাষাই গ্রহণযোগ্য। সেখানে কিন্তু মন্ত্রের উচ্চারণে ওই সংস্কৃতের ক্লাসিক্যাল শুদ্ধতা আছে কিনা তা বিবেচ্য নয়। একজন মহিলা জনসভায় দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছেন, মানুষের কাছে তিনি সহজে পৌঁছে যান। তিনি খোদা হাফিজ বলে বক্তৃতা শুরু করছেন, যেটা বিদায় দেওয়ার সম্ভাষণ, তাতেও কিছু যায় আসে না। একজন ব্রাহ্মণ কন্যা তিনি যে মুসলিমদের সম্ভাষণ বলে যেটা পরিচিত সেটা ব্যবহার করছেন, তাতেই কিন্তু অনেক মানুষের তিনি কাছে পৌঁছতে পেরেছেন। মমতা ব্যানার্জি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চিরকাল গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলেন, এখনো বলেন। তিনি প্রায় 13 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন। প্রচুর বিদগ্ধ শিক্ষিত মানুষ তার সঙ্গে রয়েছেন, অফিসার রয়েছেন, তার দলের মানুষজন রয়েছেন। তারা কি গভর্নমেন্ট উচ্চারণটা মমতা ব্যানার্জিকে শেখাতে পারতেন না? পারতেন, কিন্তু মমতা ব্যানার্জিটা শেখার কোনো প্রয়োজনই বোধ করেন না। কারণ বাংলার 90% মানুষ সরকারকে গভর্নমেন্টই বলে, গভর্নমেন্ট বলে না। তিনি যে সাধারণ মানুষের ভাষায় কথা বলেন, সাধারণ মানুষের কাছাকাছি আসার চেষ্টা করেন,
এটা কিন্তু ওই ওই ভদ্রলোকের রাজনীতি করা, একদম পরিষ্কার ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরা জ্যোতি বসু এবং পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য একেবারে চেহারায় ভাবমূর্তিতে যে বাঙালি ভদ্রলোক শ্রেণীর প্রতিনিধি ছিলেন, সেখান থেকেও তিনি রাজনীতিকে মুক্ত করতে পেরেছেন, মুক্ত করে দিয়েছেন। এটা আমি বলবো মমতা ব্যানার্জির তৃতীয় বড় অবদান। এবং সেই জন্যই আবারও যেরকম পুরুষতান্ত্রিক দলের পুরুষ নেতারা যে ভাষায় যে ভঙ্গিতে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন তাতে তার সুবিধা হয়, ঠিক তেমনই তথাকথিত ভদ্রলোকরা যে ভাষায় যে ভঙ্গিতে মমতা ব্যানার্জি উচ্চারণের, তার ভুল শব্দ উচ্চারণের, ভুল শব্দ ব্যবহারের নিন্দে করেন, তাতে তিনি আরো বেশি করে মানুষের কাছে পৌঁছন। সাধারণ মানুষের, বাংলার বৃহত্তর সমাজের প্রচলিত ভাষায় কথা বলে মমতা ব্যানার্জি এই তৃতীয় পরিবর্তনটি আনতে পেরেছেন। শুরুতে বলেছিলাম যে মমতা ব্যানার্জিকে নিয়ে আজকে শুধু আমরা আলোচনা করছি, তার কারণ এই মুহূর্তে তিনি হচ্ছেন এই লোকসভা নির্বাচনেরও কেন্দ্রীয় চরিত্র। আবার তিনি ভোটের আগে আহত হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে পুরোটা পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় প্রচারে গিয়ে বেরিয়েছিলেন, এবারও তিনি আহত হয়েছেন এবং তার ব্যান্ডেজ তার কপালে এখনো রয়ে গিয়েছে। আঘাতের পরিমাণ কি আমরা জানি না। এই যে বাংলার মেয়ে, সাধারণ আমাদের মতো ঘরের মেয়ে, অধিকাংশ মানুষের ভাবনায় তিনি আহত, তিনি পীড়িত, এই ভাবনাও থেকে রাজনৈতিকভাবে চিরকাল সুবিধে দিয়ে এসছে এবং এবারও দিলে আশ্চর্য হওয়ার কিছু নেই।